নমস্কার, পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন, রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার গঠন হওয়ার পর 2 বছর সম্পূর্ণ হয়েছে। আর রাজ্য সরকার এই 2 বছর পূর্তিকে এক অন্যভাবেই উদযাপন করার দিকে নিচ্ছেন। আর শাসক বিজেপি, যারা বর্তমানে শাসকের ভূমিকায় রয়েছেন, তারা এই 2 বছরকে বলতে চাইছেন সুশাসনের 2 বছর পূর্তি। আর এই সুশাসনের 2 বছর পূর্তি উপলক্ষে 9 মার্চ রাজ্যে আসছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এই 9 মার্চকে কেন্দ্র করে বিজেপি তাদের সাংগঠনিক সমস্ত প্রস্তুতি তারা নিতে যাচ্ছেন। আগরতলা আস্তাবল তথা বিবেকানন্দ ময়দানে এই র্যালি এবং জনসভা অনুষ্ঠিত হবে। গোটা রাজ্য থেকে শাসক বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই জনসভায় অংশ নেবেন। আমরা তা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সহসভাপতি বিদ্যুৎ দেববর্মা। প্রথমেই মহোদয়কে আমি স্বাগত জানাই। নমস্কার। বিদ্যুৎবাবু, আপনারা যখন ক্ষমতায় আসেন 2018 সালে, রাজ্যের একজন তরুণ তুর্কি বিধায়ক এবং একজন নেতা বিপ্লব দেব, যার হাত ধরে 2018-তে সরকার পরিবর্তন হয়। দীর্ঘ বাম শাসনের অবসান, তারপর বিজেপি সরকার প্রতিষ্ঠা, তারপর নানা নাটকীয় মঞ্চে আমরা দেখেছি 2018-র পর মুখ্যমন্ত্রীর চেহারা পরিবর্তন হয়েছে। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার। ডক্টর মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয়বার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে। আপনারা এটাকে সুশাসন বলছেন, কিন্তু বিরোধীরা বলছেন রাজ্যে সুশাসন নেই, রাজ্যে সুশাসন চলছে না, একাধিক জায়গায় দুর্নীতি ইত্যাদি ইত্যাদি একাধিক বিষয়। তো কিসের ভিত্তিতে আপনারা এই 9 মার্চ যখন সুশাসন পূর্তি দিবস করবেন 2 বছরের, সুশাসন বলছেন রাজ্যে? ধন্যবাদ আমাদের পাবলিক নাও যে চ্যানেলের অথরিটি প্রসেনজিৎ বাবুকে। ভারতীয় জনতা পার্টি 2018 থেকে যে পরিবর্তন এনেছে ত্রিপুরা রাজ্যতে, এটা ম্যাজিকের মতো। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী এখন ডক্টর প্রফেসর মানিক সাহার নেতৃত্বে যে এখন সেকেন্ড টার্ম, এইটা সুশাসন যদি কেউ না বলে এটা ত্রিপুরাবাসী হিসাবে গণ্য করা যাবে না। কারণ ত্রিপুরা রাজ্যতে যখন সিপিএম এর আমলে কোনো কিছু যদি পাইতে হয়, সিপিএম এর পার্টি অফিস, নেতার ঘরে, এমএলএ এর ঘরে ছাড়া কিছু হয় না। কিন্তু এইখানে প্রত্যেকটা জিনিস, কৃষি কাজ থেকে শুরু করে, বিধবাদের সেবা থেকে শুরু করে, জমিয়া পুনর্বাসন যারা পাট্টা হোল্ডারদের সেবা থেকে শুরু করে, ভিলেজ কমিটিতে প্রাইম মিনিস্টার আবাস যোজনা ঘর থেকে শুরু করে, গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক কোনায় কোনায়, ইভেন ইলেকট্রিসিটি TSCCL ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক ভিলেজ, প্রত্যেক ওয়ার্ডে ইলেকট্রিফিকেশন করা, একদম প্রত্যেক জায়গাতে সরকারি সুযোগ সুবিধা পৌঁছানো। কোনোদিন বলতে পারবে না সিপিএম বা কংগ্রেস বা বিরোধী দল যে এই বিজেপি আইপিএফটি সরকারের সময়ে বেছে বেছে শুধু বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড যেটা স্কিমগুলো আছে, ওই স্কিমগুলোতে শুধু বিজেপি আইপিএফটি নিচ্ছে, সিপিএম কংগ্রেস কোনো কিছু পাচ্ছে না, বলতে পারবে না। এখন জল সবার জন্যে, গরিব সেবা সবার জন্যে, এখন কৃষিকাজ করার জন্যে সবার সুযোগ সুবিধা হওয়া দরকার। গরিবের কোনো কালার, কোনো পলিটিক্যাল ব্যানার থাকে না। গরিব যদি কোনো বিপিএল, অন্তর্দয়া, অন্নপূর্ণা হোল্ডার যদি প্রাইম মিনিস্টার আবাস যোজনা ঘর পায়, ভারতীয় জনতা পার্টির মন্ডল থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার যদি সিপিএম এর কোনো সমর্থক যদি পায়, কোনদিন অবজেকশন দেয় না, দেবেও না। এটা আমাদের হাই লেভেল থেকে ডাইরেকশন আসে। প্রথম অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি আসার সময় অন্তর্দয়া, অন্নপূর্ণা, বিপিএল দেরকে প্রাইম মিনিস্টার আবাস যোজনা দেওয়া হয়, কিন্তু যারা বিপিএল হোল্ডার সবাই তো সিপিএম সমর্থক, আমরা তো কোনোদিন তাদেরকে দেওয়া যাবে না বলি না। এই জন্যই আমরা বলি এটা সুশাসন ছাড়া কিছু নয়।
বিশেষ করে এই সরকার আসার পর সমতলে যতটুকু সম্মান পেয়েছে সমতলবাসীরা, পাহাড়ের জনজাতিরা আরো সম্মান পেয়েছে। এদের উদাহরণ 7 জন 8 জন আমাদের পদ্মভূষণ পেয়েছে। এখানে থাঙ্গা দালং থেকে শুরু করে এনসি দেববর্মা, এখানে বিভিন্ন ইয়ে থেকে যারা কাপড় বুনে, কাপড় বোনা থেকে পর্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে ওইখানে নিয়ে হলো, এবং যারা গানে লিপ্ত, যারা লেখাই আছে, প্রত্যেক অ্যাঙ্গেল থেকে প্রত্যেক কোনায় কোনায় যারা কাজ করে তাদেরকে নিয়ে সম্মান দেওয়া। এই সিপিএম এর 25টা বছরে তাদেরকে চুপ নেই। জনজাতির এত স্কিল, প্রত্যেকটা কাজে এত স্কিল থাকা সত্ত্বেও উন্নত সিঙ্গেল সিলেকশন করে দিল্লিতে পাঠিয়ে তাদেরকে কোনো কিছু উপহার দেওয়া, প্রাইজ দেওয়া, তাদেরকে দেখানো সিগনিফিকেন্টলি তাদেরকে জনজাতিরা জীবিত আছে, জনজাতিরা এটা দেখানোর কোনো স্কোপ ছিল না। শুধু 5-6 বছরের মাথায় ভারতীয় জনতা পার্টি সুমন্ত্র বলে কি সব সমাধান করবে? কিন্তু যা হয়েছে, জনজাতিরা সেন্টিমেন্ট আছে, জনজাতিরা সব সময় যে সেন্টিমেন্ট ছিল যে মহারাজা বীর বিক্রমের নামে এয়ারপোর্ট করা যদি হয়, নামকরণ যদি করা হয় খুব ভালো, কিন্তু কোনোদিন জনজাতিরা মহারাজা বীর বিক্রমের নামে এয়ারপোর্টকে নামকরণ করা হোক কোনোদিন আন্দোলন করে না। ভারতীয় জনতা পার্টি বুঝে, ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতারা এখানে জনজাতিদের পালসটা বুঝে এই জন্যই করেছে। এখানে 25টা বছর দিল্লিতে 10 বছর কংগ্রেস, এখানে সিপিএম কন্টিনিউয়াস প্রসেস। তখন শরণার্থীরা 7টা কেমে তারা 1971-এ দম্বর প্রজেক্ট করার পরে তারা ওইখানে চলে যেতে হয়েছে, বাধ্য হয়েছে। তারা আবার এসেছে ত্রিপুরাতে কোন ঐতিহাসিক কারণে, তাদেরকে রিফিউজি ক্যাম্প হিসেবে 25টা বছর ওয়াইল্ড অ্যানিমেলের মতো এক জায়গাতে থাকবে, তাদের জন্য কোনো সমাধান হবে না। সমাধান করার জন্য রাজ্য সরকার, সিপিএম সরকার থেকে কংগ্রেস সরকারকে কেন্দ্রতে তারা প্রপোজাল পাঠাতে পারলো না। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হোম মিনিস্টারকে বলে, অমিত শাহজিকে বলে সুমন্ত্র বলে তো সলভ করেছে। এটা কি জনজাতিরা দেখা দরকার। এই জন্যই অনেক সময় আমি দেখি, অনেক সময় রিয়াং লিডার বা রিয়াং যারা আমাদের সমর্থক, তাদের সঙ্গে যখন আমরা ডিসকাশনে, যখন আমরা চা খাই, বিভিন্ন জায়গাতে যাই, ওরা বলে যদি আমরা বিজেপিকে বিদ্রোহ করি, যদি আমরা ভারতীয় জনতা পার্টি নেতাদেরকে, ত্রিপুরা প্রদেশের নেতাদেরকে, মুখ্যমন্ত্রীদেরকে বিদ্রোহ করি, যদি অমিত শাহজি, নাড্ডাজি আর মোদিজিকে আমরা বিদ্রোহ করি, ইহলোকে যদি কোনো ভগবান যদি থাকে, ভগবান আমাদেরকে মাপ দেবে না। রেকটিফিকেশন হয়েছে, রিপেন্টেন্ট। মানুষ প্রথমে ভুল বুঝে, ভুল যদি বুঝায় জনজাতিদেরকে ভুল বুঝে, এখন রিয়েলাইজ করতে শিখেছে। জনজাতিরা বুঝতে একটু দেরিতে বুঝে, কিন্তু একবার বুঝে গেলে বুঝেছে, তারা রেকটিফাইড এন্ড রিপেন্ট হয়েছে তাদের। কিন্তু বিদ্যুৎবাবু, এই জায়গাতে তো একটা বিষয় খুব স্পষ্ট, মানে আপনারা জনজাতিদের উন্নয়নের কথা বলছেন, বিজেপি উন্নয়ন করছে, কিন্তু 2023-এর নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, 2023-এ কি কোথাও বিজেপি বা শাসক দলের উপর জনজাতির আস্থা রাখতে পেরেছে? কারণ দেখা গেছে নতুন সদ্য গড়ে ওঠা 2021-এর দিকে একটা দল তিপ্রামথা, তারা কিন্তু সেই আশাটা, জনজাতিদের একটা বিশেষ সমর্থন তারা সংগ্রহ করতে পেরেছে। বিজেপি কেন পারল না? খুব ভালো প্রশ্ন। এটা 2021-এর এডিসি নির্বাচন থেকে এটা এই ল্যান্ডস্লাইডটা হয়েছে। এটার কারণ ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি অ্যালায়েন্স সরকার, তখন আইপিএফটির গ্রাউন্ড লেভেলে, ময়দানে তাদের নেগলিজিবল কন্ডিশন ছিল, পাবলিক রিজেক্ট করেছে তাদেরকে। এই জন্য যখন বিজেপিতে এসেছে পাবলিকরা, তখন আইপিএফটি ডিমান্ড করত 28টা সিটের মধ্যে তাদেরকে 22টা দেওয়ার জন্য। কোনো মতেই মানে না। আমরা বললাম দরকার যদি হয় আইপিএফটি 14টা, বিজেপি 14টা, 50-50 করে আমরা কন্টেস্ট করবো। কোনোদিন মানে না, তারাই বেশি নেবে। যখন আইপিএফটি এবং বিজেপি অ্যালায়েন্স হয় 2018-তে, তখন
9টা নিয়েছে আইপিএফটি, 11টা নিয়েছে বিজেপি, 20টা এসটি সিটের মধ্যে। তখন 11টার মধ্যে 10টা পেয়েছে বিজেপি জনজাতি এমএলএ, আর আইপিএফটি পেয়েছে 9টার মধ্যে 8টা। তখন নাকি তাদের আনরিটেন এগ্রিমেন্ট ছিল কি আগামী এডি সিটে, তার মানে 2021-এ বেশিরভাগ সিটে আইপিএফটি কন্টেস্ট করবে। তখন বলেছে যেহেতু এগ্রিমেন্ট আছে, আনরিটেন এগ্রিমেন্ট, আমরা কন্টেস্ট করব। তারা 22টা চায়, কোন মতে তাদেরকে রিকোয়েস্ট করে 17টাতে কন্টেস্ট করলো, তারা 17টাতে 0-0। আমরা ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা মাত্র কন্টেস্ট করেছে 10টার মধ্যে 9টাই পাস। একজন তো নির্দল আমার সঙ্গে আসলো এখন, ভূমিকা নন্দরিয়া। তো আমাদের এই বিক্ষুব্ধ যারা আছে তারা শর্ট টার্মের যে তীব্রমাত্রা পলিটিক্যাল পার্টি 2 মাস 3 মাসের তখন বিক্ষুব্ধ যারা আছে পাবলিক তীব্রমাত্রাকে সমর্থন করেছে। আর রাজা হিসাবে ত্রিপুরা রাজ্যতে রাজা বললে শেষ কথা। রাজার প্রতি জনজাতির একটা সব কর্নার আছে, সবাই ভালো পায়। এই জন্যে যেহেতু প্রজারা কিছু করতে পারলো না, অনেক প্রজারা 1967 থেকে টিউজেস করে আমরা কোনো কিছু করতে পারলাম না। এখন রাজা স্বয়ং রাজবাড়ি থেকে বের হয়ে পড়তে আসলো, এখন রাজার সঙ্গে যাই বলে সেন্টিমেন্ট হয়েছে, সবাই গেল। এই জন্যে 28টা সিটের মধ্যে আমরা পেলাম 9টা, ওরা পেল 18টা। 18টার মধ্যে ওরাই সরকার গঠন করলো। এর মানে এই নয় আমরা ভারতীয় জনজাতি মোর্চা দুর্বল হয়ে গেছি, আমাদের সমর্থক নেই, এইরকম না। কিন্তু এখন ওই দিকে যদি চিন্তা করি, শুধু নাম্বার গেমে যদি চিন্তা করি, এখন আমরা আইপিএফটিকে 2018-তে খুব রেসপেক্ট দিল, রেসপন্স দিল, কিন্তু আইপিএফটির কন্ডিশনটা এখন কোথায়? মানে শরিক সমস্যায় কোথাও ভুগছেন এখন আমরা আইপিএফ, বিজেপি, আইপিএফটি তীব্রমাত্রা এখন একই থালে ভাত খায়। তো এখন তো প্রেজেন্ট কন্ডিশন ইয়েস্টারডে আর টুডে আমরা এস্টিমেট করতে পারি, একদম। তো টুমরোটা আমরা এস্টিমেট করতে পারবো না। বেসড অন ইয়েস্টারডে এন্ড টুমরো উই হ্যাভ টু প্ল্যান ফর টুমরো। বেসড অন ইয়েস্টারডে এন্ড টুডে উই হ্যাভ টু প্ল্যান ফর টুমরো। ঠিক। আর এইখানে মূল যে বিষয়টা, একটা জায়গায় তো বিদ্যুৎবাবু আপনাদের এটা মানতে হবে যে বিজেপির নিজের যারা জনজাতি মোর্চা রয়েছে, বিজেপির একেবারে যেটা তাদের যে মাদার সংগঠন আর জনজাতি মোর্চাটার তো একটা বিশেষ সংগঠন এখন আরও বেশি করে প্রয়োজন। যদি কোনো কারণে আমরা সেদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্য শুনছিলাম, প্রদ্যুৎ কিশোর দেববর্মন সভামঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যেই বলছেন যদি দাবি না মানা হয় তাহলে তিপ্রামথা অ্যালায়েন্স থেকে সরে আসতেও পারে। এটা 1 মিনিটও তারা ভাববেন না যদি দাবি মানা হয়। কি দাবি? গ্রেটার তিপ্রাল্যান্ড। যদি সেই কন্ডিশনটা হয়, কারণ আমরা সবাই জানি যে গ্রেটার তিপ্রাল্যান্ড বা তিপ্রাল্যান্ড এই কনসেপ্টটা একটা একটা কাল্পনিক চিন্তাভাবনা, একটা অবাস্তব চিন্তাভাবনা। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ত্রিপুরাকে 2 ভাগে ভাগ করা পসিবল না, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে রাজ্যের জনজাতি অংশের যারা রয়েছেন, যারা পাহাড়ে রয়েছেন, যারা গ্রামে রয়েছেন, যারা প্রত্যন্ত এলাকায় রয়েছেন, তাদের উন্নয়নের জন্য রাজ্য সরকার সমস্তভাবে চেষ্টা করবেন। বাজেট এলোকেশনে আমরা দেখতে পেলাম বাজেটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি একাধিক কিছু। এখন প্রশ্ন হতে পারে যে ডাইরেক্ট ফান্ডিং ইত্যাদি বিষয়, কিন্তু এই কনসেপ্ট বা এই যে একটা দাবি নিয়ে যদি তিপ্রামথা এখন আপনাদের থেকে সমর্থনটা কোনো কারণে তুলে নেয়, তাহলে তো সবচাইতে বেশি দায়িত্বটা হাতে নিতে হবে জনজাতি মোর্চাকে। জনজাতি মোর্চা কি অ্যাকশন প্ল্যানে তাহলে সামনের দিকে এগোবে? ত্রিপুরাল্যান্ড এবং পরবর্তীকালে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুকে নিয়ে 13 জন এমএলএ এখন পবিত্র বিধানসভায়। কিন্তু এই 13 জন এমএলএ কোনো দিন আমি দেখলাম না যে ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য কথা বলতে। আমি অনেক সময় দেখি যে জনজাতিদের স্বার্থের কথা বলা হয়, আর এইখানে একজন এমএলএর জন্য কি গঙ্গা জল নিয়ে দোয়া হবে, এই হবে, বিভিন্ন আলাপ আলোচনা হয়, কিন্তু কোথায়? আমি তো ত্রিপুরাল্যান্ড নিয়ে একজন বিধায়ককে কথা বলতে আমি দেখি না পবিত্র বিধানসভায়। তার মানে এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড ইস্যুটা এখন যেমন সিপিএম এর ইকুয়ালিজম সাইমবাদের মতো এখন
কোনোদিন সাম্যবাদ ইকুয়ালিজম সমাজতন্ত্র আসবেই না। তো ওই রকম ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যু আসে, কিন্তু অ্যাপার্ট ফ্রম ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড এখন তো 125 অ্যামেন্ডমেন্ট, এডিসি কে ফান্ডিং করা, এডিসি কে প্যাকেজ দেওয়া, এডিসি কে আরো ডেভেলপমেন্ট করা, এডিসি কে আরো শক্তিশালী করা, মোর পাওয়ার টু এডিসি, মোর প্যাকেজ টু এডিসি, এই জায়গাতে এখন বেসড অন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এখন যে হয় যেভাবে দেওয়া হয়, আমি আগেই বললাম গিভার এন্ড সিকার, দাতা এবং গ্রহীতার মধ্যে ইন্টারনালি পলিটিক্যাল রিলেশনশিপ কি রকম যদি এখন হয়, এখন ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং ত্রিপুরা মাথার সঙ্গে আছে। এখন এই ম্যাটারটা তো শুধু প্রদেশে না, প্রদেশে লিডার আছে, এটা দিল্লি পর্যন্ত ডিসকাশন করবে। এখন ওই লেভেলে ডিসকাশন করে যখন চুক্তি হয়েছে 3 জনকে নিয়ে, রাজ্য সরকার, ত্রিপুরা মাথা এবং কেন্দ্র সরকার, ওই এগ্রিমেন্টের উপরে এগ্রিমেন্টকে বেস করে যদি না মানে এটা কোনো পার্টিকুলার ডেট দেওয়া আছে কিনা, এই মাসের মধ্যে যদি দেওয়া না হয় আমরা ইয়ে করব, এই করব, সেই করব, এটা বলতেই পারে। কিন্তু ত্রিপুরা মাথা সরবে নাকি সরবে না, এটা ত্রিপুরা মাথা পার্টির পুরা ইন্ডিপেন্ডেন্ট, তাদের ব্যাপার, তাদের পার্টিতে আমি কথা বলতে পারবো না। কিন্তু আমি বলবো ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার কথা আমি এটাই বলবো যে ভারতীয় জনজাতি মোর্চা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত শুধু এমডিসি হওয়ার জন্য, এমএলএ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য আমাদের কাজ না। আমাদের ডাইরেকশন ডাইরেক্টিভ আমাদের সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র নিয়ে, আমাদের নেশন বিল্ডিং কে নিয়ে, শুধু ইলেকশনকে কনসেন্ট্রেট না করে আমরা নেশন বিল্ডিং, এখন রিজিওনাল অ্যাটিটিউড বা রিজিওনাল থট, আঞ্চলিক মানসিকতা নিয়ে আঞ্চলিক দল কাজ করে। এই আঞ্চলিক মানসিকতা নিয়ে কাজ করার গণ্ডি থেকে পার হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিতে আসার পর অন্তত কাশ্মীর থেকে কন্যাকুমারী চিন্তা করে যে সুযোগ আমাদেরকে দিয়েছে, ওইখানে আমরা সামিল। এইখানে সামিল হয়ে কিভাবে ভারতবর্ষ থেকে মজবুত করা, ভারতের সঙ্গে আমাদের কিভাবে কাজ করা, এইটাই আর কি। এখন আমরা অনেক সময় আঞ্চলিক বলি, কিন্তু আঞ্চলিক তো আঞ্চলিকের কাজ করবে, কিন্তু ন্যাশনাল বিল্ডিং যারা করবে ন্যাশনাল বিল্ডিং এর কাজ করবে। এই জন্যই এখন তারাও দরকার ন্যাশনাল পার্টিকে, এই জন্যই তো আসলো। এখন সবকা সাথ সবকা বিকাশ, মোদিজির মন বা বিজেপির পজিশন, বিজেপির পজিশন আর মোদিজির মন এটা সমুদ্রের মতো। কথাই বলে যে all the river and stream flow into the sea, yet the sea is never full, এরকম বলে। অনেক নদী নালা ড্রেনের জল পর্যন্ত সমুদ্রতে যায়, সমুদ্র কোনদিন বলে না এই নদী নালার জল আমার সমুদ্র ওভারফ্লো হয়েছে, আসবে না। যারা বিরোধিতা করেছিল আইপিএফরা বিজেপিকে, তাদেরকে আমরা সঙ্গে আনলাম। ত্রিপুরা মাথাও বিরোধিতা করেছে, পাতাল আমার ছোট বোন পাতাল কন্যা বিরোধিতা করে, তাদেরকে আনলো। যে বেশি বিরোধিতা করে বিজেপিকে, তারা বিজেপিতে চলে আসে। এটাই মোটামুটি আমি এই কয়েক বছরে মানে ভালো বিজেপি একটা বড় ম্যাগনেট, আর যারা বিরোধিতা করছে তারা ডেফিনেটলি এটা আমি দেখি, এটাই ভারতীয় জনতা পার্টির একটা ফোকাস। আমরা জানি মধ্যাকর্ষণ শক্তি, আমরা জানি আরো অনেক শক্তি, সেখানে কি এটা ভালোবাসাকর্ষণ শক্তি মানে বলা যেতে পারে যে ভালোবাসা দিয়ে যারা বিরোধিতা করে তাদেরকে বিজেপি আকর্ষণ করে নেয়? পলিটিক্স তো জাস্ট নট গিভ এন্ড টেক, শুধু গিভ এন্ড টেক না পলিটিক্স। পলিটিক্স হোপ এন্ড পিস আছে, হ্যাপিনেস আছে। এখন আইপিএফটি যদি বিশ্বাস না করে বিজেপিকে, হোপ যদি না থাকে, ফেক যদি না থাকে, আগেই সরে যেত। একজন আমরা আগেরই দূরে সরাতে পারতাম শুক্লাচরণ মাননীয় মন্ত্রীকে। তো হোপ এন্ড পিস আছে, তো ত্রিপুরা মাথাও বিশ্বাস আছে। বিশ্বাস কার উপরে? আমাদের বর্তমান ভারতীয় জনতা পার্টি প্রদেশের লিডারশিপ আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার যে লিডারশিপ, এইটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর টেবিল থেকে শুরু করে আপ টু দিল্লি পর্যন্ত চ্যানেলাইজ করা, এইটাকে ডেফিনেটলি ত্রিপুরা মাথার সুপ্রিমো বা ত্রিপুরা মাথার ইন্টেলেকচুয়াল, ত্রিপুরা মাথার যুবক মহিলারা ডেফিনেটলি অ্যাট্রাকটিভ হয়েছে। ডিসকাশন করার পরে স্যাটিসফ্যাকশন না হলে কোনো দিন এগ্রিমেন্ট হয় না, নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছে না। মানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন বিদ্যুৎ বাবু যে মানে যদি
এই পজিশনে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে যে পজিশন আছে এখান থেকে দাঁড়িয়ে মানে পাহাড়ে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, পাহাড়ে উন্নয়ন হচ্ছে না, জনজাতিরা শক্তিশালী হতে পারছেন না, তারা যেটা বিজেপি বারবার বলছেন আত্মনির্ভর ভারত গড়ার কথা, তো বিজেপির সঙ্গে জোটে থেকে তিপ্রামথা বলছেন তারা এটা মানে জনজাতিরা সেটা পাচ্ছেন না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে জনজাতিদের উন্নয়নের জন্য ঢালাও হারে অর্থ, ঢালাও হারে নানা রকম স্কিম, একাধিক কিছু দেওয়া হচ্ছে। তো মূল প্রশ্নটা হচ্ছে তিপ্রামথা তো এখন এডিসিতে ক্ষমতায় তো আর বিজেপি এডিসিতে নেই, এডিসির মসনদে তো এখন তিপ্রামথা। তো তিপ্রামথা কি কাজ করলো গত 5 বছর? সামনের বছর হয়তো এডিসির নির্বাচন হবে, তো সুতরাং রিপোর্ট কার্ড যদি দেখাতে বলে তিপ্রামথা কি করলো, তাহলে এখানে কি প্রশ্ন হবে না যে নিজেরা কাজ না করে সমস্ত দায়ভারটা বিজেপির উপর দিয়ে বা শাসক দলের উপর রেখে দিয়ে কোথাও একটা ভোট অঙ্ক এখানে করার চেষ্টা তারা করছেন? যেহেতু আমি এই কথাটা আমি বারবার বলছি, অ্যালায়েন্স থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছেন, আর রিজন বলছেন যে জনজাতিদের ডেভেলপমেন্ট হচ্ছে না। তো ডেভেলপমেন্ট করার দায়িত্বটা তো এখন তিপ্রামথার কাছে। তিপ্রামথার এমডিসি প্রচুর রয়েছে, বিধায়ক রয়েছে, তাদের এলাকার কি উন্নয়ন হচ্ছে? এখনো আমি যতটুকু জানি পাহাড়ে বা বড়মুড়া বলুন, 18 মুড়া বলুন, বা অন্যান্য জায়গা যেগুলো রয়েছে, হাতাই কত যেটা এখন বড়মুড়ার পরিবর্তে, সেখানে এখনো পাহাড় থেকে জল কখন আসবে? পাহাড়ের জল ধীরে ধীরে 8 ঘন্টা 9 ঘন্টা, আমার মনে আছে এডিসি গত নির্বাচনের সময় আমি আপনার সঙ্গে পাহাড়ে গেছিলাম, সেখানকার পরিস্থিতিগুলো দেখেছিলাম। একটা মহিলাকে প্রায় দীর্ঘক্ষণ পাহাড়ের নিচে একটা কলসি দিয়ে রাখতে হয়, সেটার মধ্যে চুইয়ে চুইয়ে জল পড়ছে এবং 8 ঘন্টা 9 ঘন্টা তারা বলছেন সেটাকে জলটা নিয়ে যাচ্ছে। এখনো এই কন্ডিশনগুলো নাকি পাহাড়ে আছে। তাহলে তিপ্রামথা করলোটা কি? তাহলে কি দোষটা কোথাও বিজেপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন নাকি? না, এইখানে আমি তো দেখলাম না এটা শুধু এক্সক্লুসিভলি ভারতীয় জনতা পার্টি প্রশাসন আর সংগঠনকে ব্লেম দেয়, আমি তো দেখলাম না। যদি বলে তিপ্রামথার সুপ্রিমো বা তিপ্রামথার সিএম ইএম বা তিপ্রামথার সমর্থকরা যদি বলে যে ভারতীয় জনতা পার্টি প্রশাসন জনজাতিদের জন্য পাহাড়ে কিছু করতে পারছে না, এটা যদি বলে, এটা এরকম যদি বলে তো অটোমেটিক্যালি বলা দরকার যে হ্যাঁ, আমরা বিজেপি আইপিএ তিপ্রামথা প্রশাসন আমরা কিছু করতে পারলাম না, বলা উচিত, এরকম বলা উচিত। ঠিক ঠিক, ক্ষমতায় এখন 3 জন, হ্যাঁ 3 জনই আমরা। তো আমি তো শুনলাম না এটা। যদি হয় ভারতীয় জনতা পার্টি এই ক্ষমতাতে থাকার পর সিপিএম যেভাবে আগে এডিসিতে ফান্ড ফ্লো করা হয় এই চেয়ে অনেক ভালো ফান্ড ফ্লো হয় এখন পাহাড়ে কিছু হচ্ছে না বলতে, এখন এডিসির মাধ্যমে যা উন্নয়ন করার কথা আমরা করতে পারছি না বলা দরকার। তাহলে ভারতীয় জনতা পার্টির যে প্রশাসন, বিজেপি প্রশাসন, আগে তিপ্রামথা অ্যালায়েন্স হওয়ার আগে যে টাকা পাঠানো হয়েছে এটা তো পোস্টমর্টেম অবশ্যই করা উচিত, পরে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা এইখানে রিপোর্ট কার্ড দেওয়া দরকার। রাজ্য সরকার যেহেতু টাকা পাঠায়, রিপোর্ট কার্ড তো চাইতেই পারে। কেন্দ্র সরকার টাকা পাঠায় রাজ্যকে, কেন্দ্র সরকার রিপোর্ট কার্ড চাইতেই পারে। তো এখন এই রিপোর্ট কার্ডটা যদি চাই, রিপোর্ট কার্ডটা নাকি ভালো হবে খারাপ হবে এটা যারা রিপোর্ট কার্ড চাইবে, কিন্তু এখন রাজ্য সরকার এডিসিটা টাকা দেয়, ওই টাকাটা ঠিকভাবে খরচ করা হচ্ছে কিনা এটা শুধু দরকার ইসি সার্টিফিকেটের জন্য। ইউটিলাইজেশন সার্টিফিকেট কি দেওয়া হয়, 4 বার টাকা দেওয়া হয়, 4th কোয়ার্টার 3 মাস পর পর এডিসিতে টাকা দেওয়া হয়। যে টাকা দেওয়া হয় 3 মাস পর ইউটিলাইজেশন সার্টিফিকেটও নাকি 3 মাস পর আসা দরকার, এটাকে দেওয়া হয় কিনা। কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয় কিনা আমি দেখি না। কিন্তু আমি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে ডাইরেক্টরকে গিয়ে এই সেকশনে গিয়ে প্রত্যেক 3 মাস পর টাকা পাঠানো হয়নি, টাকা কি আটকানো হয় কিনা এরকম যখন দেখলাম, প্রত্যেক 3 মাস পর কাগজটা ক্লিয়ার আমাদের কাছে আছে। তাহলে এডিসি এলাকাকে, এডিসি প্রশাসনকে টাকা পাঠানো হয় এক পার্ট, আর এক পার্ট রাজ্য সরকার ইটসেলফ এডিসি কে উন্নয়ন করে। একদম, কারণ একদম এইখানে 58 ব্লক আছে, 58 ব্লকের মধ্যে 43টা ব্লক এক্সক্লুসিভলি ম্যাক্সিমাম পরে এডিসি এলাকা আর কিছু পার্টলি পরে, এরকম 43টা ব্লক অ্যাডভাইজারি কমিটি চেয়ারম্যান তো এটা এডিসি পরে।
ওই এডিসি ব্লক অ্যাডভাইজারি কমিটিতে টাকা পাঠানো হয়। এটা তো 587টা ভিলেজ কমিটিতেই উন্নয়ন করা হয়, কিন্তু এই না যে এডিসির ব্লকে, রাজ্য সরকার পরিচালিত ব্লকে যদি টাকা পাঠানো হয় এটা উন্নয়ন হয় না, শুধু এডিসিকেই টাকা পাঠালে উন্নয়ন হবে এই তো না। একদম। কিন্তু এই জন্য ডাবল ডেকর সিস্টেমে রাজ্য সরকার এডিসিকে উন্নয়ন করতে চেষ্টা করে। ওইখানে যারা এক্সিকিউটর যদি উন্নয়ন করতে না পারে তাদের ব্যাপার। যেমন এখন রাজ্য সরকার চিফ সেক্রেটারি এডিসির চিফ এক্সিকিউটিভ অফিসারকে টাকা পাঠায়, রাজ্যের চিফ মিনিস্টার এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বারকে টাকা পাঠায়, পলিটিক্যাল হেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেট হেড তাদেরকে পাঠায়। তো যারা পাঠায় তাদের তো ইউসি চাইবেই কি ইউসি দেওয়া হয়েছে কিনা। আমি যা জানি ইউসি প্রপারলি আসে না। আচ্ছা, আমি যা জানি ইউটিলাইজেশন সার্টিফিকেট আসছে না, প্রপারলি আসে না। যদি ডেভেলপমেন্ট যদি হয় তো অনেক সময় আমরা দেখি এটা আমরা যেহেতু অ্যালায়েন্সে আসি, অ্যালায়েন্সে থাকলেও যদি আমার ঘরে আমার ছেলে যদি কোনো খারাপ কাজ করে এটা তো আমার দেখা দরকার। একদম। এখন আমরা ভারতীয় জনতা পার্টির এমডিসিরা, ত্রিপুরামথার এমডিসিরা, ভারতীয় জনতা পার্টির এমএলএ এবং বিজেপির এমএলএরা কনস্ট্রাকটিভলি আমরা কোন জায়গাতে গ্যাপ, কোন জায়গাতে ফুট হল আছে এইটাকে সিল করা। এখন কাদা ছুড়াছুড়ি করলে কিছু হবে না আমি যা মনে করি। আর এডিসি রাজ্য সরকার কোনো উন্নয়ন করছে না, বিজেপি সরকার কোনো উন্নয়ন করছে না। যদি কেউ যদি বলে আইপিএফটি, ত্রিপুরামথার বিজেপির যে কোনো ব্যক্তি বা এমএলএ বিধায়ক যদি বলে এটা উপরে থুতু ফেলে বা নিজের মাথার উপরে নেওয়া ছাড়া আমি কিছু আমি মনে করি না। বিকজ এভরি আনসার ইজ ইন ইউর হ্যান্ড। এখন আইপিএফটি বিজেপি সরকার আমরা বলি না, বিজেপি আইপিএফটি ত্রিপুরামথা সরকার। একদম। তো কাকে এখন দোষ দেবে? যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোন স্কিম যদি না পাঠায়, ডাইরেক্ট চিফ এক্সিকিউটিভ মেম্বার আসতে পারে। একদম। চিফ সেক্রেটারি যদি কোনো কিছু না পাঠায় চিফ এক্সিকিউটিভ অফিসার আসতে পারে। আগে তো গ্যাপ ছিল, পলিটিক্যাল পার্টি আলাদা, প্রশাসন আলাদা, মাইন্ড ম্যানেজমেন্ট হয় না, ম্যান ম্যানেজমেন্ট হয় না, এভরিথিং ম্যানেজেবল না। এই জন্যই এখন কাউকে দোষ দেওয়া যায় না, অর্থাৎ কোঅপারেট করে চলতে হবে। ডেফিনেটলি, একদম ডেফিনেটলি। এখন দুই দেশ যুদ্ধ করে এক টেবিল চা খেয়ে বসেই সলভ করতে পারে। এডিসি এন্ড নন এডিসি নাথিং। এখন ডাবল ডেকর সিস্টেমে এডিসির ভিলেজ কমিটি গুলাকে ডেভেলপ করে। একদম। একটা পার্ট হইল ব্লকের মাধ্যমে, এসডিএম এর মাধ্যমে, ডিএম এর মাধ্যমে। এটা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। এখানে 44টা সাবজোনাল, 8টা জোনাল, 587টা ভিলেজ কমিটি, টোটালি দেখে এটা এডিসির চিফ এক্সিকিউটিভ অফিসার এবং এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, তো একই পরিবার। এখন শুধু বলা হয় লাইক গড লেক ম্যান, গড মেইন ল্যান্ড, কি বলবো এটা, গড মেক ল্যান্ড, মেন মেক বাউন্ডারি। আমাদেরকে দিয়েছে সরকার, আমরা এডিসি নন এডিসি বলি। তো টাকা দেই, টাকা পাঠাই, চাইলে দেই, যতটুকু দরকার ততটুকু দেই, কারণ যতটুকু দরকার তার বেশি তো দেওয়া যায় না। একদম যেভাবে বাজেট প্রভিশন আছে এইভাবে দেওয়া হয়। এই জন্যই এখন আমি কেউকে পয়েন্টিং করতে চাই না। এখন প্রশাসন আরো স্মুথ হওয়া দরকার। স্মুথ যদি না হয় আমাদের দোষ। ঠিক। আমি একদম শেষ দিকে আছে, দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করব। প্রথম লাস্ট দুটো প্রশ্নের মধ্যে একটা থাকবে। আমি এবার একটু বিরোধীদের দিকে যাচ্ছি। বিরোধীরা বলছেন, সিপিআইএম বা কংগ্রেস যতবারই প্রেস কনফারেন্স করছে ততবারই কথাটা বলছে, আপনারা 5 বছর আগের টার্ম মানে 2018 থেকে যদি ধরি, আর এখন হচ্ছে 18 থেকে 23 পর্যন্ত, 23-এর পরে এখন 25, 2 বছর, অর্থাৎ দ্বিতীয় বিজেপি সরকারের 2 বছর পূর্ণ হচ্ছে। আপনারা সেটা উদযাপন করবেন 9 মার্চ। আপনারা সুশাসনের 2 বছর বলে আপনারা এটাকে উদযাপন করছেন। কিন্তু বিজেপির যারা বিরোধীরা রয়েছেন, বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরামথার বিরোধী বর্তমানে যারা রয়েছেন, কংগ্রেস এবং সিপিআইএম, তারা বলছেন কি সুশাসন হলো, চাকুরি নেই, চাকুরি হচ্ছে না। তারা একটা তথ্য দিয়ে বলছেন যে কোনো একবার বিজেপি বলছে 23,000 চাকরি হয়েছে 2018 থেকে,
কেউ বলছেন বিজেপির নেতারা আবার বলছেন 3,000 হয়েছে, 13,000 হয়েছে, কেউ বলছেন 16,000 হয়েছে। তো আক্ষরিক অর্থে কত হাজার চাকরি হলো ত্রিপুরায়? মানে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান কি করতে পারলো? এটা নিয়ে বিরোধী বিজেপির যারা বিরোধী রয়েছেন, সিপিআইএম বা কংগ্রেস, প্রতিনিয়ত আপনাদেরকে আক্রমণ করছেন। সুশাসন হচ্ছে না, কুশাসন হচ্ছে সিপিএম এবং কংগ্রেস বলে। তাদের যদি জেরক্স কপি যদি আমরা হই, আমরা শুরু করতে পারবো কালকে থেকে চাঁদাবাজি, জুলুমবাজি। কি কি চাঁদা? বিধবা চাঁদা, রিক্সাওয়ালার চাঁদা, অটো ড্রাইভারের চাঁদা, টমটমের চাঁদা, বিধবা ভাতা থেকে শুরু করে যারা রেগা করে পায়, পেমেন্ট পায়, তাদের কাছে করে, মানে 1 টাকা 2 টাকা পর্যন্ত তারা কালেকশন করে। আমরাও করতে পারতাম। মার্চেন্টদের কাছে, দোকানদার কাছে, টং দোকান থেকে, হ্যাঁ, বিজনেসম্যান থেকে, সিন আনসিন ওয়েতে, ফোর্সফুলি আনফোর্সফুলি, লিগেলি ইগেলি করতে পারতাম। শুরু করবো আমরা। তারা যদি এটা যদি সুশাসন না দেখে, ভারতীয় জনতা পার্টি উপর থেকে নিচে পর্যন্ত সাদা সিস্টেমই বন্ধ। কোন কর্মচারীদের বলে থ্যাংক ইউ এই সরকার আমাদেরকে কোনো দিন এস পার আমাদের কি বলে স্কেল, ক্লাস 3, ক্লাস 4, বি গ্রুপ, সি গ্রুপ, অফিসার লেভেলে কত টাকা চাঁদা দিতে হয়, ডাইরেক্ট গিয়ে চাঁদা তোলে। অমুকের হাত অমুক যাবে, চাঁদা তোলে। কর্মচারী সংগঠন কি সমন্বয় কমিটি হইতে শুরু করে, কি কমিটি নাই, কি আখাউড়া রুট বলে, কি জানি শকুন্তলা রুট বলে, কোনোটাই ভাট নেই। তো ওই টাকাটা কোথায় যায়? টাকা তো কালেকশন হয়। যেমন সুনামি হলো, সুনামি হওয়ার পরে কোন জাপানে জাহাজ অ্যাক্সিডেন্ট হইলো, কালেকশন করে ওই সামনে তখিরাই বাড়িতে, বান্দারিমা পুঙ্খিরাই বাড়িতে কালেকশন করে। কি করে? কলার থুর বিক্রি করার পরে 120 টাকা পেলে 20 টাকা দিতে হয়েছে সুনামির জন্য। মানে জাপানের সুনামি ত্রিপুরায়, জাপানের সুনামি তখিরের কাছে 20 টাকা টাকা দেয়, করলের টাকা, কলার থুরের টাকা। এইখানে এই সুনামি কি ওইখানে নাগাসাকি হিরোশিমাতে গিয়ে পৌঁছে? এটা যদি অ্যানালাইসিস করি, এটা যদি পোস্টমর্টম করি, এটা যদি জেরক্স করি আর কি, ক্লিয়ার অনেক কিছু বোঝা যাবে। এই জন্যেই ওরা বলে আমাদের এটা কুশাসন। তারা কুশাসন করতে 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 সুশাসনের সমুদ্রতে তারা ডুবতে শুরু করেছে। এই জন্যেই আমি দেখি ভারতীয় জনতা পার্টি এত মজবুত ছিল না 2018-তে, আসলে 44টা এমএলএ। আমরা কোনোদিন ভারতীয় জনতা পার্টির গ্রামারে, ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে কোনোদিন কয়েকটা শব্দ উচ্চারণ করা যায় না। এটা হলো ইলেকশনের সময় রেগিং, বুথ ছাপ্পা, বুথ দখল, এরকম ভারতীয় জনতা পার্টির ডিকশনারিতে আমি এরকম দেখি না। আমরা দেখলাম প্রত্যেক সরকার পরিবর্তন, সরকার আসার পর তারা সিপিএম যদি সরকার আসে, কংগ্রেস বা বিভিন্ন বিরোধী দলের পলিটিক্যাল পার্টি অফিস ভাঙচুর করে, বিভিন্ন ধরনের ধ্বংস করে, কেউ থাকতে পারে না ঘরে। কিন্তু ভারতীয় জনতা পার্টি 2018-তে সরকার আসার পর, 2023-এ আবার সরকার আসার পর সিপিএম এবং কংগ্রেস কোনোদিন এখানে থাকার পরিবেশ এখনো হয়নি। আমরা ঘর ছেড়ে বাকতি হয়েছে, এরকম পরিবেশ আমরা কোনোদিন দেখি। তো এই জন্যেই সুশাসন 25 বছর 30 বছরের ক্রনিক ডিজিজ, এটাকে ভারতীয় জনতা পার্টি শর্ট টাইমে ঠিক করা এটা খুব কঠিন। আরেকটা আমরা দেখি, আমাদের স্বর্গীয় খগেন্দ্র জমাতিয়া তখন ফিশারি মিনিস্টার ছিল। এখন পুকুর খনন করতে করতে এমন ভাবে পুকুর খনন করলো, দিল্লির যখন রিপোর্ট নিতে আসে তখন এত পুকুরের সংখ্যা বাড়লো, এই ত্রিপুরাতে 22,000 স্কোয়ার কিলোমিটার পুকুর। ত্রিপুরার আয়তন মাত্র 10,000 স্কোয়ার কিলোমিটার। তার মানে আথারা মোড়া লংতরাই পর্যন্ত জলের নিচে। এইরকম তো আমরা পেলাম। তো ত্রিপুরা নাকি সোনার ত্রিপুরা, উন্নয়ন, কিন্তু বিপিএল সংখ্যা বাড়ে। দেখলাম তো প্রথম বিপিএল সংখ্যা 23,000, পরে ডাবল 26,000। তো বিপিএল সংখ্যা যদি বাড়ে
ত্রিপুরা রাজ্যে উন্নয়ন হলো কেন, এই প্রশ্নটাও উত্তর দিতে পারলো না। তো এই জন্যই মুখে বলা, বিরোধী দলে থাকার সময় অনেক কিছু কথা বলতে পারে, কিন্তু আমরা দেখলাম কোনো এসডিএম হত্যা হলো না তো, সুকুরাম দেববর্মা হত্যা হয়েছে এখানে, হয়েছে কল্পনা জমাতিয়া হত্যা হয়েছে হায়দ্রাবাদে নিয়ে, গন্ডাছড়ার করলো, গন্ডাছড়ার আমাদের এসডিএম, ইভেন মন্ত্রী নিজেও খুন হলো বিমল সিনহা কমলপুরে। তো এখন কথাই বলে অন্যর চোখে যদি কোনো কিছু পড়ে এটা দেখা যায়, কিন্তু নিজের চোখে যদি পড়ে এটা দেখা যায় না। তো নিজের গায়ে যেটা গন্ধ, এটাকে ঠিক করা দরকার। বিজেপি বিরুদ্ধে যতই বলা হোক, কিন্তু বিজেপি একটাই বার্তা আমাদের, ভারতীয় জনতা পার্টি প্রিচিং লেস প্র্যাকটিস মোর। আমরা কম প্রচার করি, প্রচারটা আমরা কম, কিন্তু প্র্যাকটিসটা বেশি করি আমরা। আর সিপিএম প্রিচিং মোর প্র্যাকটিস লেস। এমনকি রেগা কাজ নেওয়ার জন্য, রেগার কাজ পেমেন্ট নিতে গেলে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ করে পেমেন্ট নিতে গেলে গ্রাম থেকে ইনকলাব জিন্দাবাদ বলে স্লোগান দিয়ে আসতে হয়। যদি স্লোগান দিয়ে আসে পেমেন্ট পাবে না, পাবে না। এরকম দেখলাম তো, আমরা গ্রামের ছেলে, আমরা বুঝি, আমরা বিভিন্নভাবে গ্রামের ইয়েতে বুঝি। এই জন্যই ভারতীয় জনতা পার্টি একটাই মন্ত্র, প্র্যাকটিস মোর প্রেসিং লেস। ঠিক, আমরা একদম শেষ দিকে রয়েছে। শেষ প্রশ্ন আপনার কাছে, 9 তারিখ আপনাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন রাজ্যে, এবং তিনি সভা করবেন, জনসভায় অংশ নেবেন বিবেকানন্দ ময়দানে। ইতিমধ্যে ঘোষণা করেছে প্রদেশ বিজেপি। আমার প্রশ্ন হচ্ছে, প্রদেশ বিজেপির জনজাতি মোর্চা এই সভাকে নিয়ে কতটা প্রস্তুত, এবং আপনাদের কতজন মানে সংখ্যায় হতে পারে জনজাতি মোর্চার যারা কর্মী সমর্থকরা রয়েছেন, যারা কার্যকর্তারা রয়েছেন, তাদেরকে নিয়ে আসার জন্য জনজাতি মোর্চার কি প্রস্তুতি রয়েছে, সহসভাপতি কি প্রস্তুতি নিচ্ছে বর্তমানে? আমাদের জনজাতি মোর্চা থেকে আমাদের ডাইরেকশন আছে, মাদার সংগঠন থেকে যে ডাইরেকশন দেওয়া হয়েছে আমরা পালন করি। আমরা বেশিরভাগ জনজাতিদেরকে নিয়ে আসব। ট্রেডিশনাল যারা রিসা রিগনাই পরে, আমাদের মতো এরকম ওয়েস্টকুট পরে সবাই আসার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ডিসিশন হয়েছে, ডিসকাশন হয়েছে। আমাদের জনসভাতে আমার কালারফুল হবে। আচ্ছা, কালার আর কারেন্ট থাকবে। আচ্ছা, আমার জুস থাকবে। কারেন্ট বলতে জুস, আচ্ছা, বিদ্যুৎ দেববর্মা মানে জনসভায় জুস থাকবে, কারেন্ট থাকবে, আর জনসভাতে কালার থাকবে। একদম, জনসভাতে যারা জনজাতি সব কালারফুল ড্রেস পরে আসবে। এটাই আমাদের প্ল্যানিং। মানে লোক সংখ্যা কি রকম হতে পারে সেটা লোক সংখ্যা যতটুকু আমরা টার্গেট করেছি অতটুকু হবে। আমরা আমাদের আস্তাবল ময়দান ওভারফ্লো হবে। ঠিক, একেবারে আমাদের নজর সেদিকে থাকবে। 9 তারিখ আসছেন রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য সরকারের 2 বছর পূর্তি, অর্থাৎ দ্বিতীয়বার বিজেপি ক্ষমতায় আসার পর 2 বছর পূর্তি হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহা তিনি প্রায় অনেকটা দিন কাজ করে গেছেন, এবং উনি যেটা বলেছেন ক্ষমতা মানে উনার দায়িত্বভার নেওয়ার পরই যে রাজ্যে ঘরে ঘরে সুশাসন হবে। আর বিজেপি এই 2 বছর, দ্বিতীয়বার বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে এটাকে সুশাসন দিবস বা সুশাসনের 2 বছর পূর্তি হিসেবে তারা সেটাকে দেখবেন, এবং সেটার জন্যই বিবেকানন্দ ময়দানে এই জনসভার আয়োজন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বিদ্যুৎবাবু আপনাকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের, এবং আমাদের নজর থাকবে 9 তারিখ বিবেকানন্দ ময়দানের দিকে। সরাসরি সেই দিকেও আমরা নজর রাখবো, কি বলেন জেপি নাড্ডা 2 বছর পূর্তি উপলক্ষে। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।